মুছে দিল। তারপর মুচকি হেসে বলল, আমি আর ড্যাড তোমায় এতগুলো মিস করেছি। এত মিস করছিস বলেই তো আমাকে এখানে ফেলে চলে গিয়েছিস। তুমিও তো আসোনি আমাদের দেখতে। মুখটা ধরে। আমার ইস্যুটা কত বড় হয়ে গেছে মাশাআল্লাহ। কপালে চুমু খেয়ে, গলা জড়িয়ে। আমার মমটা এখনো কত ইয়াং। পাগলি মেয়ে। ঈশিতার মা এবার সবার দিক তাকালো। পুরো বাড়ির দিক চোখ বুলিয়ে এখন আশেপাশে যারা দাঁড়িয়ে তাদের দেখায় ব্যস্ত। ঈশিতার মা মুখটা কুঁচকে বলল, ইস্যু তোর ড্যাড কোথায়? আর ইনারা কারা? এটা কার বাড়ি? রাফি সোফা থেকে উঠে হাত পকেটে রেখে এগিয়ে আসে। কিছু বলবে তার আগে ইস্যু বলে ওঠে, মম, ড্যাড তো আমেরিকা, আর এটা ওনার বাড়ি। রাফির দিক দেখিয়ে। তাহলে তুমি এখানে কেন? রাফি কিছু বলবে তার আগে ঈশিতা বলে উঠল, মম, এটা আমার হাবির বাড়ি, মানে রাফি রেজওয়ান। মুচকি এসে চারপাশে সবার দিকে তাকিয়ে ঈশিতার মা এবার রাফিকে মাথা থেকে পা পর্যন্ত দেখলো। তারপর করুণ গলায় বলল, আমার ছোট ইস্যুটার বিয়েও দিয়ে দিয়েছে আমাকে ছাড়া। এত রাগ তোর ড্যাডের আমার প্রতি? না মম, ড্যাড দেয়নি বিয়ে। এই সাইলেন্ট ম্যান নিজে জোর ঈশিতাকে থামিয়ে রাফি বলে উঠল, তো আন্টি বসুন, দাঁড়িয়েছেন কেন? রাফির কথা ঈশিতার মা রাফির সামনে গিয়ে মুখটা দু হাতে ধরে বলল, মাশাআল্লাহ, একদম রাজপুত্র পাঠিয়েছে আমার ঈশিতার জন্য আল্লাহ। ঈশিতা সাউন্ড করে হেসে বলল, মম, একদম প্রিন্স চার্মিং এর মতো দেখতে, তাই না? ডেইরি মিল্কের মতো দেখলে খেয়ে ফেলতে ইচ্ছে করে। ঈশিতার কথায় রাফির হেঁচকি শুরু হয়ে যায়, আর বাকি সবাই কিটকিটিয়ে হেসে ওঠে। ঈশিতার মা রাফির কপালে চুমু খেয়ে বলে, আমার এই বাচ্চা ইস্যুটাকে বুঝিয়ে দেখে রেখো বাবা। আন্টি ডোন্ট ওয়ারি। আন্টি? আন্টিকে মা বলবা বা মম, যেটা ইচ্ছে। নিশান একটু সামনে এসে বলল। ঈশিতার মম রাফির দিক তাকালো, বুঝতে পারেনি কে, তাই রাফি বলল, আমার ভাই নিশান। ঈশিতার আম্মু নিশানের কান ধরে বলল, পাজি ছেলে, আমাকে হেনস্থা করে ছেড়েছে, আমাকে জোরপূর্বক তুলে এনেছে। আমাকে যদি বলতি আমার মেয়েকে আর জামাইকে দেখতে নিয়ে যাচ্ছিস, আমি তো দৌড়ে আসতাম। তুলে কি আর আনতে হতো? সরি। আচ্ছা হয়েছে। মামুনি বলে ডাকলে চলবে? গাল টেনে। দৌড়াবে। ঈশিতার মম রাফির দিক ঘুরে রাফির মাথায় হাত বুলিয়ে বলল, তো বাবা, তোমার ফ্যামিলির বাকি সবাই কোথায়? নিশান বলল, মামুনি কেউ নেই, আমি আর ভাইয়া। আর বাংলাদেশে আসলে এই ময়না আন্টি রয়েছে। ঈশিতার আম্মু রাফির মাথায় হাত বুলিয়ে বলল, কে বলেছে নেই? আমি আছি তো, তোদের মায়ের মতোই। রাফির এবার প্রচন্ড খারাপ লাগছে। জড়িয়ে ধরলো ঈশিতার মাকে। ঈশিতার মাও জড়িয়ে মাথায় হাত বুলিয়ে বলল, মা বলতে পারবি না আমায়? মা পারবো। সবাই হেসে ওঠে। নিশান পিছন থেকে জড়িয়ে ধরে। ঈশিতার ড্যাব ড্যাব করে তাকিয়ে সব দেখছে। তারপর আস্তে করে বলল, এই মম, সবাইকে ছেড়ে, মা বলো। আমাকে একটু আদর করো না। উড়ে আমার পাখিটারে। জড়িয়ে ধরে। রাফির মনে খুশির তুফান চলছে। আজ কত বছর পর মা শব্দটা বলেছে। ঈশিতার মাকে জড়িয়ে ধরে নিজের মায়ের মতো মনে হয়েছে। কিন্তু টেনশনও হচ্ছে, পারবে কি সবাইকে সেফ রাখতে? পারবে না, পারলেও পারতে হবে রাফিকে। ফোন বেজে উঠে রাফি নিন্স কল করেছে, তার মানে এসে পড়েছে। তাই রাফি বলে উঠল, ময়না আন্টি, মাকে নিয়ে উপরে নিয়ে যাও ফ্রেশ হতে। পরে যাই, মাত্রই তো এলাম। আর আমার তো বাসায় যেতে হবে। না, কোথাও যাওয়া চলবে না, এখানে আমার সাথে থাকতে হবে। ময়না আন্টি যাও। ময়না আন্টি নিয়ে উপরে চলে গেল। ঈশিতাও যেতে নিচ্ছিল, তখনই দরজা থেকে ঈশিতার ড্যাড বলে উঠল। প্রিন্সেস। ঈশিতা তাড়াহুড়ো করে সামনে তাকিয়ে কেঁদে দেয় বাচ্চাদের মতো করে। ঈশিতার ড্যাড প্রায় দৌড়ে এসে মেয়েকে জড়িয়ে নেয়, মাথায় হাত বুলিয়ে বলতে থাকে, প্রিন্সেস, কিছু হয়নি তো তোমার? রাফির দিকে তাকিয়ে, কিছু করেনি তো তোমায়? না ড্যাড, আরো নিজের হাতে খাইয়েছে। অনেক ভালো সাইলেন্ট ম্যান, কিন্তু বড় মাফিয়াও, তাই না ড্যাড? রাফিক এসে বলল, ইস্যু, তুমি যাও মায়ের কাছে, আমি একটু কথা বলি আঙ্কেলের সাথে। না, যাব না। চোখ রাঙিয়ে। গো। ঈশিতা চলে গেল। রাফি গিয়ে সোফায় বসলো, ঈশিতার ড্যাডকে বসতে বলল। তারপর শান্ত গলায় বলল, আঙ্কেল, আপনি জানেন আমি একজন মাফিয়া। আমি ইস্যুর লাইফ রিস্কে ফেলতে চাইনি, বাট কি করব, ভালোবেসে ফেলেছি আপনার পিচ্চি মেয়েকে, থাকতে পারবো না ওকে ছাড়া। এখন আপনাদের লাইফের রিস্ক, তাই আমি চাই না আপনারা অন্য কোথাও থাকেন, এখানেই এই বাড়িতে আমাদের সাথে থাকবেন, তাতে আমি আপনাদের টেক কেয়ার করতে পারবো। আই হোপ আপনি বুঝেছেন আঙ্কেল। ঈশিতার মাকেও নিয়ে এসেছি এখানে। প্লিজ আঙ্কেল, আমি কি বা কে বা ঈশিতাকে
কিভাবে বিয়ে করেছি এগুলি ওনাকে বলবেন না, কষ্ট পাবে। ঠিক আছে, যেমন তুমি ঠিক বুঝো, কিন্তু আমার মেয়ে। আঙ্কেল, আপনার চিন্তিত হওয়া জায়েজ, বাট ট্রাস্ট মি, আমি ঈশ্বর কিছু হতে দেব না। আই হোপ সো। একটু টেক কেয়ারে রেখো। ও বড় হলেও মন মানসিকতা এখনো বাচ্চাদের মতো। চেঁচিয়ে উঠল ঈশিতা, পিছন থেকে আসছে আর বলছে, ড্যাড, আমি 18 আর আমার মন মানসিকতা তোমার থেকেও বড়। হ্যাঁ, তুমি ওনাকে আস্ক করো। আমি আমেরিকা থেকে বাংলাদেশে নিজে নিজে এসেছি, তাও সেফটিতে। এটা কি কোনো বাচ্চা মন মানসিকতার মানুষ করতে পারবে? ভ্যাবাচাকা খেয়ে গেল ঈশিতার বাবা। কি করবে বা কি বলবে, কারণ এই কথাটা এখন উল্টো না বুঝলে 3 দিন যাবৎ পেঁচাবে তার মেয়ে। বেশ শান্ত গলায় বলল, প্রিন্সেস আমি বলিনি, রাফি বলেছে। রাফি একবার ঈশিতার দিক তাকাচ্ছে তো আরেকবার ঈশিতার বাবার দিক। ঈশিতা এবার রাফির দিক কাঁদো কাঁদো ফেসে তাকিয়ে আছে, তাই ঈশিতার বাবাও লক্ষ্য করেছে। রাফি ভ্রু দুটি উচকিয়ে বলে উঠল, হোয়াট? তুমি কিড তো তোমায় কিড বলবো না তো কি বলবো, বুড়ো? আর ওয়েট, আমি তোমার মায়ের কাছে যেতে বলেছি, দেন হোয়াই আর ইউ হেয়ার? ঠোঁট উল্টিয়ে দাঁড়িয়ে আছে ঈশিতা, মনে হয় কেঁদেই দেবে। এইসব দেখে ঈশিতার ড্যাডের শান্তি লাগছে। মেয়েকে নিয়ে সকল টেনশন চলে গেল মুহূর্তে। ঈশিতা কখনো তার বাপের কথা শুনতো না, আর রাফি সামান্য চোখ রাঙানোতেই ভয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। বড্ড হাসি পাচ্ছে ঈশিতার বাবার, তাও চুপচাপ বসে আছে, মেয়ে কি বলবে তা শোনার আশায়। ঈশিতা একবার তার বাবার দিকে তাকালো, তারপর রাফির দিক, ভ্রু দুটি নিচু করে ঠোঁট ভিতরে নিয়ে বলল, ড্যাড, টেল হিম, তুমি কি কখনো আমায় বকেছো? না প্রিন্সেস। আর এই লোক আমাকে মিনিটে মিনিটে বকে, আবার আমায় বাড়ি থেকে বের হতে দেয় না, বলে বাড়ি থেকে বাহিরে পা রাখলে খবর ছাপাবে আমার। রাফি ভ্রু কুচকে বলল, খবর ছাপাবো? রিয়েলি? কবে বললাম? ইয়া, তেমনি আই মিন কি যেন বলেছিলেন, ভুলে গেছি। থাক, তোমার আর মনে করতে হবে না। আর নিশান? নিশান পিছনে দাঁড়িয়ে ফোন টিপছিল, আওয়াজ পেয়ে তাড়াতাড়ি এসে দাঁড়ালো সামনে। জি ভাইয়া। আঙ্কেলকে নিয়ে যাও উপরে মায়ের কাছে, ময়না আন্টিকে নিয়ে আসো। চলুন আঙ্কেল। ঈশিতার বাবা মুচকি এসে বলল নিশানের সাথে, আজ তার জীবন সঙ্গিনীর কাছে যাবে এত বছর পর। ভুল করেছিল দুজনেই, ভুলগুলো ভুলে এক হবে আবার এই আশায় পা সামনে এগুচ্ছে ঈশিতার বাবা। ঈশিতার বাবার একটু ভয় করছে, কি বলবে। পিছন থেকে ঈশিতা বলল, ডোন্ট ওয়ারি ড্যাড, আজ মায়ের হাতে পেন্সিল নেই যে কোথা দিবে। হোপ সো। চোখ ঘুরিয়ে করুণ ফেস বানিয়ে উপরে যাচ্ছে ঈশিতার বাবা, আর রাফি ঈশিতার হাসি দেখছে। কি করে কাউকে বুঝাবে তার বুকের তীব্র যন্ত্রণাগুলো, কিভাবে বুঝাবে কতটা চায় সে ঈশিতাকে। তার প্রত্যেকটি অঙ্গের রক্ত শিরায় মিশে আছে ঈশিতা। যদি ঈশিতাকে বোঝাতে পারতো কতটা ভালোবাসে সে তাকে, নিজেকে বড্ড অসহায় মনে হয়। অন্যদের মতো কেন বুঝাতে পারছে না তার ভালোবাসার মানুষকে যে সে কতটা ভালোবাসে। ঈশিতা রাফির সামনে উকিঝুঁকি দিচ্ছে, বাট নো রিয়াকশন, তাই মুখটা সামনে নিচ্ছিল। রাফি টান মেরে ঈশিতাকে নিজের কোলে বসিয়ে নেয়। ঈশিতা তো হতভম্ব, কি হলো? রাফি একটা ভ্রু কুঁচকে বলল, কি করছিলে? আমি? ঈশিতার ঘাড়ে নিজের মুখ স্লাইড করে তুমি? কি হচ্ছে? সুরসুরি লাগছে তো। হাসার চেষ্টা করে, কারণ সুরসুরি না, এক আলাদা অনুভূতি হচ্ছিল। মাথা উঁচু করে, কোনো ফিলিংস আসছে না? কপাল ভাঁজ করে, হুম, মাথা নাড়িয়ে। তাই ওকে ফিলিংস উঠাতে হেল্প করছি। ঈশিতা তো হ্যাবলার মতো তাকিয়ে আছে। রাফি তার ঠোঁট ঈশিতার মুখে দিক আনবে, তখনই ঈশিতা লাফ দিয়ে উঠে যায়। রাফি তো চোখ উঁচু করে তাকিয়ে আছে, তখনই উপর থেকে নিশান আর ময়না আন্টি নামছে। ঈশিতা এগিয়ে গেল নিশান আর ময়না আন্টির কাছে। নিশান মুচকি এসে বলল, ভাবি, জি, কেমন আছো? যেমন রেখে গেছো। কেমন রেখে গেছি? খারাপ রেখে গেছো? আস্তাগফিরুল্লাহ। আমার এত সাহস আমি রাফি রেউজানের ওয়াইফকে কিনা আমি খারাপ রাখবো? নেভার। হয়েছে তোমার? আচ্ছা এটা বলো, কি কথা হচ্ছে ওনাদের? শুধু মামুনির কাদার আওয়াজ পেয়েছি। তাহলে অল ঠিক? ঠিক হলেই ভালো। রাফির দিক এগিয়ে ভাই, ফোন টিপতে টিপতে, কাল মিটিং আছে, কখন টাইম দিব? 11টায়। নো ওয়েট, কার সাথে মিটিং? ডিজাইনারদের সাথে। ওকে। ভাইয়া, নিঞ্চো এসেছে। কোথায়? এই তো দাঁড়িয়ে আছে গেটে। আসতে বল। নিশান গিয়ে নিন্সকে নিয়ে আসলো। নিন্স এসে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে রাফির সামনে। রাফি ফোন পকেটে রেখে উঠে দাঁড়ালো, সাথে সাথে কষে থাপ্পড় দিল নিন্সের গালে। ঈশিতা চোখ বুজে ময়না আন্টির হাত খাঁচে ধরে চুলগুলি নেড়ে রাগে আরেকটা থাপ্পড় লাগালো সেকেন্ড গালে। ঈশিতা ভয়ে জড়সড় হয়ে ময়না আন্টির পিছনে দাঁড়িয়ে আছে। নিন্স ঠায় দাঁড়িয়ে আছে। নিশান ও রাগী ভাব নিয়ে তাকিয়ে আছে নিন্সের দিকে। রাফি পকেটে হাত ভরে দাঁতে দাঁত চেপে বলে উঠল, নিজেকে বড্ড সাহসী ভাবছিস আজকাল। গড ড্যাম, যদি কিছু করে দিত ওরা তোর।
আমি তো জানতেও পারতাম না। ভাই শাট আপ নিন্স, তোর মুখ থেকে কিছু শুনতে চাচ্ছি না। তুই আমার বেস্ট গার্ল হলেও আমি তোকেও আমার ভাই ভাবি। তুই কিভাবে পারলি এমন কাজ করতে? নিশান পাশ থেকে সামনে এসে দাঁড়ায় রাফির। ভীতু গলায় বলল, ভাই আর এমন করবে না, তাই না জিন্স? ভাই রাফি রাগি চোখে তাকায় নিন্সের দিক। ভারী আওয়াজে বলে ওঠে, নিন্স, আই অ্যাম ওয়ার্নিং ইউ। আর কখনো তুই যাবি না জনসের গোডাউনে। আমি যদি জানতে পারি তাহলে জনস তোকে মারার আগে আমি মেরে বালি চাপা দিয়ে দিব। জি জি ভাই। রেগে চলে যায় সেখান থেকে রাফি। বড় বড় শ্বাস ফেলে নিশান। আর নিন্স তো মাটিতে বসিয়ে পড়ে। এতটা ভয় পেয়েছিল বেচারা, নিশানও কম সাহস নিয়ে মুখ খুলেনি। ময়না আন্টি কিচেনের দিকে যাচ্ছে। শাড়ির আঁচল ধরে পিছে পিছে যাচ্ছে ঈশিতা। বড্ড ভয় হচ্ছে রাফির কথা ভাবতে। ঈশিতা কাঁদো কাঁদো ফেস বানিয়ে বলল, আল্লাহ, ওনাকে তো সবাই ভয় পায়। আমি ভেবেছি আমি একাই হয়তো এত ভয় পাই। কিনা থাপ্পড় দিল, এমন থাপ্পড় আমায় দিলে আমি বেডে সারা জীবনের জন্য পড়ে থাকবো। আবার মেরে বালি চাপা দিয়ে দেবে। আমি ড্যাডকে বলবো আমায় তার সাথে আবার আমেরিকা নিয়ে যেতে। কবে না কবে আমায় মেরে বালি চাপা দিয়ে দেয়, তারই ঠিক নাই। ময়না আন্টি খাবার রেডি করতে করতে বলল, কি হয়েছে মা, ভয় পেয়েছো? ও কিচ্ছু না, রেগে আছে তাই অমন করছে। রাগ কমলে আবার ঠান্ডা হয়ে যাবে। মাথা নাড়ালো। ময়না আন্টিকে হেল্প করছে ঈশিতা ডাইনিং এ খাবার সার্ভ করা। উপর থেকে হেসে হেসে কথা বলে নামছে ঈশিতার মা বাবা। দেখি বোঝা যাচ্ছে সব ঠিকঠাক হয়েছে। ঈশিতা দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলো দুজনকে একসাথে। সব তো রাফির জন্যই হয়েছে, এটাই ভাবছে ঈশিতা। কিছুক্ষণের মধ্যে নিশানও পিছন থেকে এসে ডাইনিং এ বসে। ঈশিতার মা বাবাও বসে। ঈশিতা ময়না আন্টির পাশে দাঁড়িয়ে আছে। সবাই ওয়েট করছে রাফির। কিছুক্ষণ পর রাফি কারোর সাথে ফোনে কথা বলতে বলতে নিচে নামছে। ইয়া, মিটিংয়ে দেখা হচ্ছে। ওকে নিশান বলে দেবে, ওয়াই নট? ওকে। কল কেটে মাথা তুলে দেখে সবাই তার দিকে ড্যাব ডেবিয়ে তাকিয়ে আছে। কল কেটে মাথা তুলে দেখে সবাই তার দিকে ড্যাব ডেবিয়ে তাকিয়ে আছে। ফোনটা পকেটে রেখে ব্রুকুচকে তাকিয়ে বলল, হোয়াট? খাওয়া স্টার্ট করো সবাই। নিশানের দিক তাকিয়ে। নিন্স কোথায়? ভাইও মনে হচ্ছে। সবাই খাওয়া স্টার্ট করো। বলে রাফি পকেটে হাত ঢুকিয়ে হাঁটা ধরলো নিচের পিছনের রুমের দিকে। নিশানের পরের রুমে নিন্সেরও কেউ নেই। তাই ছোট থেকে রাফির কাছে বড় হয়েছে। রাফিকে স্বভাবে নিন্স, তাই বড্ড ভয় পায়। তেমনি নিজে জানও দিতে পারবে রাফির জন্য। তাই তো নিজের জীবনের ভয় না করে চলে যায় জনসের গোডাউন রাফিকে বাঁচাতে। রাফি মাথাটা ঝাঁকিয়ে ভিতরে প্রবেশ করলো। নিন্স তখন টুকটাক করে পুরো রুম ঘুরছিল ক্ষুধায়। বড্ড ক্ষুধা লেগেছে। রাফিকে দেখে সোজা হয়ে দাঁড়িয়ে পড়লো। রাফি চোখ রাঙিয়ে তাকিয়ে বলল, আমি ডাকলে খেতে যেতে হবে, তাছাড়া কি আসা যায় না? ভাই প্লিজ আর এমন করবো না। শিওর? পাক্কা। ওয়েল, খেতে চলো। বলেই হাঁটা ধরলো রাফি পিছন থেকে। নিন্স বলে উঠল, ভাই হোয়াট? একটু হাক করবা? আয়। হেঁটে হাঁক করে ধরলো রাফিকে। রাফি নিন্সের মাথায় চুলে হাত দিয়ে বলল, নিশানের মতোই রয়ে গেলি। রাফিকে আরো একটু টাইট করে হাঁক করলো নিন্স। চোখ দিয়ে এক ফোঁটা জল বেরিয়ে এলো। রাফি বুঝতে পেরে মাথা উঁচু করে নিন্সকে বলল। লুক। নিন্স রাফিকে ছেড়ে তার দিকে তাকায়। কিচ্ছু হবে না আমার, গেট ইট। আর হলেও আল্লাহর ইচ্ছেই হবে, তাই আমায় নিয়ে তোদের টেন্স হতে হবে না। ভাই নো মোর ওয়ার্ড। খিদে পেয়েছে তো চলো। রাফি আবার পকেটে হাত দিয়ে হাঁটা ধরলো। পিছনে নিন্স। ডাইনিং এর সামনে চেয়ারে রাফি বসলো। নিশানের পাশে নিন্স বসলো। মুখে হাসি ভরপুর নিন্সের। মায়ের পাশে বসে আছে ঈশিতা। সবাই খাওয়া স্টার্ট করলো। ঈশিতাকে তার মা খাইয়ে দিচ্ছে। আর চোখে ঈশিতাকে দেখছে রাফি। নিন্স আওয়াজ করেই বলল, ভাবি হুম চিনেছো? নিশানের মতো আমার আরেকটা ভাই। ভাই পরে, আগে দেবর। ঈশিতা মুখ নিচু করে খাওয়ায় মনোযোগ দিল। সবাই খাওয়া দাওয়া করে নিজেদের রুমের দিকে যাচ্ছে। ঈশিতা তার মা বাবার সাথে উপরে তাদের রুমে চলে গেছে। অনেকক্ষণ যাবৎ বসে আছে রাফি তার রুমে। একটা বাজতে চললো, বাট ঈশিতার আসার খবর নেই। রেগে যাচ্ছে রাফি। মন তো চাচ্ছে এই মেয়েকে একটা আছাড় মারতে। ঈশিতা কখন থেকে তার মায়ের রুমে ঝুমুচ্ছে, তাও যাবে না রাফির রুমে। আজ বড্ড ভয় পেয়েছে রাফির আচরণে। জোর করে ঘুমিয়ে আছে তার মা বাবার সাথে। তখনই রুমে ঢুকে রাফিকে দেখে ভয়ে উঠে পড়ে ঈশিতা। রাফি কোনো কথা না বলে ইস্যুকে কোলে তুলে নেয়। ঈশিতার কপাল আসমানে উঠে গেছে। মুখ টিপে হাসছে ঈশিতার মা বাবা। ঈশিতা ধরফর শুরু করেছে নিচে নামার জন্য। রাফির চোখ রাঙিয়ে তাকাতেই শান্ত হলো। রাফি মুচকি হেসে বলল, গুড নাইট মা। গুড নাইট আঙ্কেল। বলে চলে এলো নিজেদের রুমে। ঈশিতা কাঁদো কাঁদো ফেস বানিয়ে মুখ ঘুরিয়ে দেখছে। ঈশিতাকে রাখলো খাটে। ঈশিতা চুপচাপ বসে পড়লো। গেট লাগিয়ে ঈশিতার সামনে দাঁড়ালো। প্রবলেম কি? নিশ্চুপ। কথা বলছো না কেন? আপনি অনেক ভয়ানক। ভয়ানকের কি করেছি?
আপনি নিন্স ভাইয়াকে মেরেছেন, তারপর আমার ফ্রেন্ড নিন্সকেও মেরেছেন। লিসেন, তোমার ফ্রেন্ডকে মারিনি, আমেরিকাতেই রয়েছে। আর আমার ভাইকে আমি মারবো, তাতে তোমার প্রবলেম কি? তোমায় তো আর মারিনি। ঈশিতা আর কিছুই বলল না। রাফি ঈশিতার দিক আগাবে, তখনই পুলিশ গাড়ির আওয়াজ আসে। রাফি ততটা খেয়াল করলো না, কিন্তু কিছুক্ষণ পর নিশানের বাইরে থেকে আওয়াজ শুনে রুম থেকে বেরিয়ে নিচে যায় রাফি। নিচে নামতেই দেখতে পায় কমিশনার সহ আরো পুলিশ দাঁড়িয়ে আছে। রাফি নিচে নামতে কমিশনার সামনে এসে দাঁড়ায়। স্যার সরি, এমন সময় আসার। প্রবলেম কি? স্যার, জনস বাংলাদেশে এসে পড়েছে। কিছু পুলিশদের লাশ আর আপনার কিছু গার্ডদেরও লাশ পেয়েছে। কোথায়? স্যার পাশের রাস্তায়। টেনশনে পড়ে গেল রাফি। পিছনে তাকিয়ে দেখে ঈশিতা দাঁড়িয়ে আছে, সাইডে ঈশিতার মা বাবা। হঠাৎ ফোনটা বেজে উঠলো রাফির। চারপাশে তাকিয়ে ফোনটা রিসিভ করতে, কেমন আছেন রাফি রাজওয়ান? প্রবলেম কি? আপনি তো আমার প্রবলেম। কি দরকার? আপনার ওয়াইফ। লিমিটে থাক। এটা প্লিজ বলো না, বড্ড মনে লেগেছে। তারপরেও তোকে ছাড়বো না আমি। 2 নম্বরের ব্রিজের পিছনে সাইডে আয়। খবরদার কাউকে আনবি না, দেখি তোর কত সাহস। ওয়েট। ফোনটা কেটে দিল রাফি। পুলিশদের সবকিছু বুঝিয়ে নিন্স আর নিশানকেও অনেক কিছু বলল, কখন কিভাবে অ্যাটাক করতে হবে। চুপচাপ দাঁড়িয়ে শুনছে ঈশিতা, চোখ দিয়ে পানি ঝরছে। রাফি বেরোবে, হঠাৎ পিছনে ঈশিতাকে দেখে অবাক হয়ে গেল। ঈশিতার সামনে গিয়ে বলল, কাঁদছো কেন? আপনি কোথাও যাবেন না? কেন? যাবেন না মানে যাবেন না? কিছু সময় লাগবে, এসে কথা বলছি, কেমন? হাত ধরে। কোথাও যাবেন না প্লিজ। রাফি দেখলো সবাই তাদের দিক তাকিয়ে। ঈশিতা কাঁদছে, তাই হালকাভাবে জড়িয়ে বলল, আচ্ছা, মাত্র 1 ঘন্টা দাও, এসে তারপর কথা বলছি, কেমন? না, আপনি যাবেন না কোথাও। যদি কিছু হয়ে যায়? কিছু হলেই বা কি? কিছু হইলেই বা কি মানে? আমার কি হবে? আমি যে আপনাকে ছাড়া থাকতে পারবো না। তাই ওরে আমার পিচ্চি বউরে। আচ্ছা বলছি তো, তুমি ঘরে গিয়ে চোখ বন্ধ করে 1 ঘন্টার জন্য বসে থাকো, আমি তার মধ্যে এসে পড়বো। প্রমিস? হুম। কপালে চুমু খেয়ে বেরিয়ে পড়লো রাফি। রাফি যাওয়ার 30 মিনিট পর পিছনে নিন্স, নিশান আর বাকি পুলিশ সব বেরিয়ে পড়ে। গোডাউনের কাছে যেতেই দেখে সব শান্ত হয়ে আছে। নিশান আর নিন্স তাড়াহুড়ো করে ভিতরে ঢুকলো। ভিতরে ঢুকতে জনসের সাদা নিথুতে পড়ে আছে উপর হয়ে, পাশে বাকি অনেকের। বুকে তীব্র আওয়াজ করছে নিশান আর নিন্সের বুকে। কিছু দূর ঢুকতেই দেখতে পায় রক্তাক্ত রাফি নিচ থেকে ওঠার চেষ্টা করছে। দৌড়ে গেল নিশান আর নিন্স, রাফিকে ধরে গাড়িতে বসালো। পুলিশ বাকিদের দেখছে। জনস মারা গিয়েছে, সাথে বাকি কয়েকজন। গাড়ি চলছে, পিছনে রাফির মাথা ধরে বসে আছে নিশান। ফার্স্ট গাড়ি ড্রাইভ করছে নিন্স। এত রাতে হাসপাতালও বন্ধ। উপায় না পেয়ে চেনা জানা নিজেদের ডক্টরকে উঠে জাগালেন। ছোট একটা হসপিটালে চেক আপ হচ্ছে রাফির। বেশি কিছু না, শুধু মাথায় আঘাত পাওয়া রক্তটা বেশি বেরিয়েছে। পেইনের ওষুধ আর রক্তগুলি মুছে দিল। প্রচন্ড ব্যথা অনুভব হচ্ছে মাথায়। হালকা তাকিয়ে চারপাশে দেখে বলে উঠলো, বাসায় চলো। হুম। রাফিকে খুবই সাবধানে নিয়ে উঠালো গাড়িতে। নিন্স গাড়ি চালাচ্ছে আর বলছে, ভাই কিভাবে কি হলো? বোমা ফিট করে রেখেছিল, আমি দেখতে পেয়ে দূরে চলে যাই, আর বাকিরা মারা যায়, বাট জনস না। জনসকে শ্যুট করে দেই। হঠাৎ পিছন থেকে লোহা দিয়ে বাড়ি মেরে ও নিচে লুটিয়ে পড়ে, সাথে আমিও। বাড়িতে পৌঁছালো। রাফিকে দুপাশ ধরে নিয়ে এগুচ্ছে নিশান, নিন্স। সবাই বসা থেকে দাঁড়িয়ে যায়। ঈশিতা এক প্রকার দৌড়ে আসে রাফির দিক, চোখ দিয়ে পানি ঝরছে। রাফি মুচকি এসে সামনে এগিয়ে গেল। ঈশিতাকে দেখে নিশান, নিন্স ছেড়ে দিল রাফিকে। রাফি মুচকি এসে হাত বাড়িয়ে দিল ঈশিতার দিক। চোখ মুছে রাফির হাত ধরে রুমের দিকে নিয়ে গেল। বিছানায় শুয়ে দিয়ে নিজে পাশে বসে পড়ল। রাফি একটু হেসে বলল, কি হয়েছে? আপনাকে বলেছিলাম যেতে না। ফিরে এসেছি তো। কি হাল করে এসেছেন? তো কি হয়েছে, বেঁচে আছি। নিশ্চুপ ঈশিতা। আচ্ছা এখন বলো, তখন কাঁদলে কেন? আমাকে তো তোমার পছন্দ না, ড্যাডের সাথে আমেরিকা চলে যেতে চাও, তাহলে আমার কিছু হলে তোমার কি? আপনি অনেক পচা। কেন? আপনি আমাকে ভালোবাসেন, কিন্তু বলেননি। যাও, মানলাম। মানলাম মানে? এখন বলেন। কেন অ্যান্সার দেবে? শরম পেয়ে রাফি ঈশিতার কোমর জড়িয়ে নিজের সাথে ঘেঁষে বসিয়ে বলল, আই লাভ ইউ। আই লাভ ইউ টু, সাইলেন্ট ম্যান। বলেই জড়িয়ে ধরলো রাফিকে। মুচকি হেসে রাফিও জড়িয়ে ধরলো ঈশিতাকে। দুজন দুজনকে টাইট করে জড়িয়ে রয়েছে। ভালোবাসা প্রকাশ পেল তাদের। রাফির চোখ দেখে বুঝে নিল ঈশিতা তার ভালোবাসা। দুষ্টু মিষ্টি ভালোবাসা দিয়ে চলতে থাকুক তাদের খুনসুটি সংসার।